হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, সকাল এখন 10টা। আজ অনেকটা দেরিতেই ভিডিওটা শুরু করেছি। ভাবছি আজ আপনাদের সাথে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করব। তবে শুধুমাত্র ইভিনিংয়ে সেরকম কাজকর্ম তো থাকে না, তাই ভাবছি দুপুরে যে রান্নাবান্না সেটুকুও শেয়ার করব। তো এই যে দেখুন, এখন ওই 10টা মতো বাজে। এই সময় আমার বাড়ির সকল বাসি কাজকর্ম, আজ তো সোমবার, পুজোটাও ছিল, পুজো দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখুন ছাদের উপরে এলাম এখন ভিজে জামাকাপড় কটা মেলতে। টানা দুদিন প্রচুর হাওয়া আর টিপ টিপ ঝিমঝিম বৃষ্টির পর আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। আকাশটা দেখে মনটা যেন আপনা আপনি খুশি হয়ে যাচ্ছে। আজ আর মুড়ি খাবার সেরকম কিছু বানাইনি, তবে মুড়ি খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালোই হয়েছে। ওই যে চানাচুর, টমেটো, একটু ধনেপাতা, দুটো শসা, অল্প ছাঁচি পেঁয়াজ, অল্পখানি লঙ্কা আর চা তো ছিলই। এই সব কিছু দিয়ে বেশ ভালো মতোই সকালের খাবারটা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রান্নাশালে। এদিকে দেখুন কাকিমা ভাত নামিয়ে দিয়েছেন, তারপর আবার আঁচ দিয়েছিল, আঁচটাও বেশ ভালো মতোই চলে এসছে। কড়াইতে একটু জল কাপড় দিয়ে মুছে নিলাম আর তারপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে বেশ খানিকটা তেল, কারণ মাছ ভাজা করা হবে। আজকেও মাছটা আমিই কেটেছি জানেন। আগের দিন বেশ ভালো মতোই কাটতে পেরেছিলাম, তো মা বলছে তাহলে তুমিই কাটো। তবে জানেন তো মাছটা না জ্যান্ত ছিল, আর ওই জ্যান্ত মাছ আমি কাটতে পারবো না। সে কারণে কাকুকে একটু মাথার দিকটা কেটে দিতে বলেছিলাম, তারপর এই পিসগুলো আমি করেছি। কেমন হয়েছে জানাবেন। এটা পাঙ্গাস মাছ। ছোটবেলায় এই মাছটা আমার ভীষণ পছন্দের ছিল। শুধু আমার বলে নয়, প্রত্যেক বাচ্চাদেরই নিশ্চয়ই এই মাছটা ভীষণ পছন্দেরই হবে, কারণ এই মাছটাতে কোনো রকম ছোট ছোট কাঁটা নেই, আর সে কারণে এই মাছটা আমার ভীষণ পছন্দের ছিল। যাই হোক, তেলটা না ভীষণ ফোটে এই মাছগুলো ভাজার সময়, আর সে কারণে একটু মতো ঢাকা চাপা দিয়েছিলাম। আর তারপর আস্তে আস্তে একটু ওপর পিঠটাও ভেজে নিয়েছি। উনানের আঁচটা ভীষণ পরিমাণে চলে এসছে, আর সে কারণেই মাছের জায়গাটা পুড়ে যাচ্ছে। দাঁড়ান, এগুলোকে ভালো মতো তুলে রাখি। আরও কয়েকটা দিচ্ছি। এই সময় উনানের মুখটা একটু দাবা দিয়েছি, যাতে করে আঁচটা কম আসে। এই পাঙ্গাস মাছটা টমেটো সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া করা হবে। এই থালাটার ওপরেই ঝাল দেওয়াটা নামানো হবে, আর সে কারণে ভাজা মাছগুলোও এই থালাটাতেই তুলে রাখছি। মাছটা কাটার সময় একটু মতো তেল বের হয়েছিল, সেই তেলটাকেও ভেজে দিয়েছি। ঠাকুমা এটা খেতে বেশ ভালোবাসে। সব মাছ ভেজে তুলে রাখার পর ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে তেলটার অবস্থাটা দেখুন, ওই যে লবণটা গলে গলে পড়েছে, তারপর মাছের গা থেকেও একটু একটু পড়েছে, ওইগুলোতেই তেলটা একদম কালো হয়ে গেছে। বেশ অনেকখানি তেল, এটাতেই ভাবছি সবজিগুলো ভেজে নেব। প্রথমে মাছ বাটনার দেওয়ার জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। অল্পখানি হলুদ দিয়ে একটু ডিপ ফ্রাই করে নেব ঢাকা চাপা দিয়ে। প্রথমে তরকারিটা বানিয়ে নেব, তারপর মাছ বাটনাটা বানাবো। তো এই যে দেখুন আলুগুলো ভেজে ওই মাছের থালাটার এক পাশেই তুলে রাখলাম। আর এদিকে না তরকারির জন্য যে সবজিপাতি লাগবে, যেমন আলু, তারপর কাঁচকলা, ওই সমস্ত কিছুও ভেজে এই যে বাটিটার মধ্যে তুলে রাখছি। আমাদের এদিকে এই তরকারিটাকে শুক্তো বলে। তো এর আগে যেদিন আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম, অনেক বন্ধুই আমাকে বলেছিল যে এটা শুক্তো নয়, শুক্তো কখনো আমিষ হয় না, ওটা নিরামিষ হয়। তবে জানেন তো আমাদের এদিকে না এটাকেই শুক্তো বলে, তো আমি এটাকে শুক্তোই বলছি। আর যেটা আপনি বলছেন ওটা প্রপার শুক্তো, তবে গ্রামের দিকে এটাকেই শুক্তো বলে। কাঁচকলা, আলু, বেগুন, উচ্ছে এই সব কিছু দিয়ে আর সাথে করে বড়ি দিয়ে ওই তরকারিটাকে আমাদের এখানে শুক্তোই বলে। যাই হোক, এদিকে দেখুন সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছিলাম, আর তারপর বড়িটাও ভেজে তুলে একপাশে রাখলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, টমেটো এই সব কিছু সাথে করে ওই যে রেগুলার মশলা, ওই সব কিছু দিয়ে এই যে মশলাটা বানিয়ে নিয়েছি। এই সময় মশলাটা ভালো মতো কষানো হয়েছিল। একটুখানি জল দিয়ে মশলাটা গুলে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এরপর এটা হালকা হাতে নাড়াচাড়া করব, যেহেতু কাঁচকলাটা আছে একটু হালকা হাতে নাড়াচাড়া করাই ভালো, নয়তো কাঁচকলাটা ভেঙে যাবে। আর এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আজকে এই ছোটো কড়াইয়ের ঢাকাটাই ব্যবহার করলাম। মশলাটা যখন ভালো মতো সবজির গায়ে মাখো মাখো হয়েছে, সেই সময় এই যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। যেহেতু মাছের বাটনা করা হচ্ছে, আর সে কারণে তরকারিটা একটু ঝোলঝোল রাখবো, তবে খুব বেশি না। এটা আসলে আলুগুলো সেদ্ধ করতে হবে, তো সে কারণেই দিলাম। আর এই যে এই সময় বড় ঢাকাটা ঢাকা দিয়ে দিলাম, কারণ ওই ছোটো ঢাকাটা আর হচ্ছিল না। বেশ খানিকক্ষণ পরে এই যে দেখুন আলুটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। 2-3টে আলু একটু ম্যাশ করে নিয়েছি, যাতে করে ঝোলটার ঘনত্বটা একটু বাড়ে। আর তারপর দেখুন একটু মতো তুলে নিলাম।
বেশ ঠিকঠাকই আছে, অল্প চিনি দিয়ে দিলাম, ঝালটা একটু বেশি লাগছে বলে। এই বড়ি দিয়ে তরকারি বানালেই আমি বড়িটাই দিতে ভুলে যাই, আর সে কারণে ডাবুতে করে বড়িটা রেখেছিলাম আজকে। নামানোর সময় তো ডাবুটার প্রয়োজন হবে, আর সে কারণে দেখুন আজকে কিন্তু আর ভুলিনি, একদম বড়ি দিয়েই তরকারিটা নামাচ্ছি। শুক্তো সবজিগুলো তো ওই কালো তেলটাতে ভেজেছিলাম, আর সে কারণে রান্নাটাও আজকে একটু ডার্ক হয়ে গেছে দেখুন, নয়তো এত ডার্ক হওয়ার কথা নয়। চলুন তরকারিটা এরপর ঘরেতে রেখে আসি। এখনও একটা রান্না বাকি আছে, উনানের আঁচটাও বেশ গনগনিয়ে রয়েছে। কড়াইটা ভালো মতো জল কাপড় দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর দেখুন এখন দিয়ে দিলাম তেল। আজ বেশ অনেকটাই বাটনা করা হয়েছে, আর সে কারণে একটু বেশি করেই তেলটা দিলাম। ফোড়ঙে দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, অল্পখানি চিনি। ফোড়নটা ভালো মতো ভেজে নেওয়ার পর এই যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজেছি, আর তারপর এই যে রসুন ছেঁচাটা দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়িতে রসুন ছেঁচা ব্যবহার করে না ঝাল দেওয়াতে, তবে আমার বেশ ভালো লাগে। আমি যখন রান্নাবান্না করি তখন আমি একটুখানি রসুন দিয়ে থাকি। পেঁয়াজ রসুন ভালো মতো ভেজে নেওয়ার পর টমেটো আর একটা ডাল মতো ধনেপাতা দিয়েছি, ওটা একটু মতো ভেজে নেওয়ার পর এই যে 1 বাটি বাটনা দিয়ে দিলাম এই মশলাতে। বাটনাটা একটু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ, প্রায় 3 চামচ মতো হলুদ দিয়েছি, আর তারপর ওটা একটু মিক্স করে নেওয়ার পর 1 চামচ মতো লবণ দিয়েছি। লবণটা আবার পরে চেখে দেবো, যেহেতু মাছ ভাজাতেও লবণ দেওয়া আছে। আর তারপর দেখুন ভালো করে মিক্স করে নেওয়ার পর ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ওই বাটিটাতেও বেশ অনেকটাই মশলা লেগেছিল, আর তারপর ওই মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা কালার চেঞ্জ হয়েছে। এই সময় মশলা থেকে ভীষণ সুন্দর গন্ধও বের হচ্ছিল। আর একটা কথা বলি, যখন দেখবেন খুন্তি থেকে মশলাটা ছাড়ছে না তখনই জলটা দেবেন। এই যে 3 বাটি মতো জল দিয়েছি, জলটা একটু বেশি করেই দিলাম কারণ আলুগুলো একটু মতো সেদ্ধ হবে। যদিও ভাজা হয়ে আছে তবুও আর একটু সেদ্ধ হলে বেশ ভালো হবে বাটনার সাথে। এই যে বাটনাটা যখন ভালো মতো ফুটে গেছে তখন দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দেওয়ার পর ঢাকা চাপাও দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ঢাকা চাপা ছিল। এই সময় দেখুন মশলার ঘনত্বটাও বেড়ে যাচ্ছে। দাঁড়ান দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়েছে। বাটনার আলু খুব বেশি সেদ্ধ হলে ভালো নয়, একটু যেন শক্ত শক্ত থাকে। সেই সময় এই যে মাছটা দিয়ে দিলাম। এরপর মাছটা হালকা মতো ফুটাবো, তারপরেই নামিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে বাটনাটা খুব টান হয়ে যাবে। এই যে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। বাটনার কালারটা কি ভালো এসেছে দেখুন। এদিকে যে থালাটায় করে ভাজাগুলো তুলে রেখেছিলাম সেই থালাটাতেই এখন মশলা মাছ সমস্তটাই তুলে নিচ্ছি। রান্নাতে হলুদের পরিমাণটা ঠিকঠাক দিলে প্রত্যেক রান্নারই ভীষণ সুন্দর কালার আসে। দাঁড়ান, 1 থালা ভর্তি আছে, আসতে নিয়ে যায় আগে এটা। কাকিমা পাশেই দাঁড়িয়েছিল, তো কাকিমাকে বললাম রান্নাটা রেখে আসতে। আর জানেন তো ততক্ষণকে উনানের আঁচটাও চলে গেছিলো, তো একটু মতো উনানের যে ময়লাগুলো ছিল ওগুলো ইচড়ে নিয়ে কয়েকটা ঘুঁটে দিয়ে এই যে চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনিটাও বেশ কালারটা ভালো এসছে বলুন। চলুন এটা ঘরেতে রেখে আসি। রান্নাবান্না শেষ। খুব তাড়াহুড়ো করে রান্না হয়েছে জানেন আজকে। উনানের আঁচটা ভীষণভাবে চলে এসেছিলো, তার উপর ওই যে মাছ ভাজতে ভাজতে কড়াইটাও অনেক গরম হয়ে গেছিলো, আর সে কারণে অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না হলো। তো এই যে এখন রান্না শেষ, কড়াই দেওয়া জলটা বাইরে ফেলে এলাম। এদিকে উনান সালে যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলো সমস্তটাই গুছিয়ে নিয়ে একেবারে চলে এলাম কলপাড়ে। 1টা মতো বাজে এখন। বাবা ওদিকে খাবার খেতে চলে গেছে, তো কাকিমা বাবাকে খাবারটা দিচ্ছে। উনান সালের বাসনপত্র তো নিয়ে চলে এসেছি, খাবার দেওয়া হয়ে গেলে কাকিমা ওই জায়গাটা একটু নাতা দিয়ে দেবেন। চলুন এ কটা ভিজতে দিই, যখন খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজবো তখন এই কটাও মেজে নেব। রান্নার পরে হাতটা ভীষণ তেলতেলে হয়ে যায়, বেশি করে মাছ টাছ ভাজলে। তো এই যে দেখুন হাতটাতে একটু মতো সাবান নিয়ে নিলাম, ওই বাসন মাজা সাবানটাই নিয়েছি। আর তারপর হাত মুখ ভালো মতো ধুয়ে একটু জল খেয়ে নিলাম কলপাড়ে। চলুন এরপর ঘরেতে যাই, একটুক্ষণ রেস্ট নেব, 2টোর সময় করে ওই বাড়িতে খাবার খেতে যাব। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। দুপুরের রান্নাবান্নার পর খাওয়া দাওয়া, বাসনপত্র ধোয়া, তারপর এই যে আরও কিছুক্ষণ রেস্ট নেওয়া, সব কিছুই কমপ্লিট। এখন ওই 4:30 মতো বাজে। এই সময় উঠলাম, যদিও এত তাড়াতাড়ি উঠি না, আরও আধ ঘন্টা পরে আমি উঠি, তারপর ঝাঁটপাট দিই। তবে আজ যেহেতু আপনাদের সাথে রুটিনটা শেয়ার করব আর সময়টাও সে কারণে একটুখানি লাগবে, সেজন্যই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এই 4:30-র সময় এখন এই যে হাত মুখ ধুয়ে এলাম, সাথে করে আসার সময় ঝাঁটাটা নিয়ে এলাম। এরপর বিকালের ঝাঁটপাট সেরে নিচ্ছি। বিকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখনই কিন্তু বিছানাটা গুছিয়ে দিয়েই উঠি, কারণ বিকালের বিছানাটা খুব বেশি নোংরা এলোমেলো হয় না, আর সে কারণে ওঠার সময়ই একটু বালিশগুলো জায়গা মতো রেখে দিই। আর তারপর দেখুন হাত মুখ ধুয়ে এসে ঘর বাড়ি ঝাড় দিচ্ছি।
আমার ঘরটাতে না ভীষণ জিনিসপত্র বেড়ে গেছে। দেখুন চারিদিকে কিছু না কিছু রয়েছে, আবার গ্রীষ্মকাল ফ্যানটাও রয়েছে। যদিও ফ্যানটা চালানোই হয় না, সুব্রত দুদিন ছিল, সেই দুদিনই চালিয়েছিল। তারপর থেকে গরমটাও দেখছি কমে গেছে। যাই হোক, এদিকে দেখুন ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। কোনায় কোনায় যত নোংরা বালি ছিল সব কিছু বের করে নিয়েছি। এরপর ঘরের দরজাটা দিয়ে নেব। বারান্দাটা ঝাড় দেওয়ার সময় ভীষণ ডাস্ট ওড়ে, আর সে কারণে বারান্দা ঝাড় দেওয়ার সময় ঘরের দরজাগুলো একটু করে বন্ধই রাখি, মানে যে দুটো ঘরে দরজা লাগানো হয়েছে আর কি। তো এই যে কাকুর রুমটাও ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। সত্যি বলতে বারান্দাতে এত জিনিসপত্র রয়েছে যে ঝাড় দেওয়ার জায়গাটুকুও নেই বললেই চলে। এই যে দেখুন, এপাশে টমেটো, এপাশে ধান, এপাশে এই সব কিছুর মাঝে অল্পখানি বারান্দা পড়ে রয়েছে, আর সেটুকুই একটু ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসপত্র তুলে তুলেই ঝাড়টা দিয়ে নিচ্ছি। আমার সকাল বিকেল দুটোরই রুটিন একদম সেম, শুধু কাজকর্ম একটু উলট পালট, ওই যে দুপুরে রান্নার বদলে রাত্রের রুটি। তাছাড়া সমস্ত কাজকর্ম প্রায় সেম। যদিও রোজ বিকালেই ঝাড় দিই, তবে সকালবেলাতে রোজই একটু বেশি পরিমাণে নোংরা বের হয়, কারণ ওই যে টমেটোর খোসা, মানে ওই যে ডাঁটাগুলো থাকে, ওগুলো ছাড়ানো হয় তো রাত্রেবেলা, আর ওগুলোই পড়ে থাকে। তো সেগুলো আর কি সকালবেলায় পরিষ্কার করি, আর সেই জন্য সকালে নোংরাটা একটু বেশি বেরোয়। দেখুন দুপুরবেলা সেরকম নোংরা নেই, একটু আধটু ধুলো বালি একটু খোসা রয়েছে, সেগুলোই ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠানটা বেশ ভালো মতোই ঝাড় দিয়েছি, তো বিকালে আর ঝাড় দেবো না। এই সামনেটুকু যেদিকে নোংরাগুলো গেল সেদিকটাই একটু ভালো মতো ঝাড় দিয়ে ওই কোণার দিক করে জড়ো করে রেখে দেবো। এই কটা নোংরা আর বাটিতে কুড়াবো না, সকালবেলা যখন বেশ অনেক কটা নোংরা বের হবে তখন একসাথে কুড়িয়ে নেব। এই যে কাকিমা ওই বাড়ি ঝাড়পাট দিয়ে এখন এ বাড়িতে এসে চুল আঁচড়াচ্ছে। রোজ কাকিমা চুল আঁচড়ায়, আর ঠিক সেই সময় আমি ঘুম থেকে উঠি। তবে আজ দেখুন আমার ঝাড়পাট দেওয়া হয়েছে, তারপর কাকিমা চুল আঁচড়াচ্ছে। যাই হোক, ঝাঁটাটা রেখে দিয়ে এলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি, আর সাথে করে এই যে বোতলে জলও ভর্তি করে নিয়ে এলাম। 3টে বোতলেই জল ভর্তি করেছি। সুব্রত বাড়িতে থাকলে রোজই বোতলগুলো ভর্তি করতে হয়, তবে ও যখন বাড়িতে থাকে না তখন রোজ রোজ ভর্তি করি না, বোতলের জল শেষ হয় তারপর আবার ভর্তি করি। যাই হোক, এদিকে দেখুন আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি। জামা কাপড় কয়েকটায় চেয়ারের উপরে ছিল একটু অগোছালো, সেগুলো বিছনাতে নামিয়ে রেখেছি। দাঁড়ান, আমি আগে চুলটা আঁচড়িয়ে নিই, কপালে সিঁদুরটা ঠেকিয়ে নিই, তারপর ওই জামা কাপড় কটা গুছিয়ে নেব। আগের দিন আমার সাজগোজের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বাড়িতে থাকলে আমি সেরকম সাজগোজ করি না, শুধুমাত্র হাতে মুখে একটু সাবান নিই, আর এই যে লিপ বামটা লাগিয়ে কপালে সিঁদুর ঠেকিয়ে চুলটা আঁচড়িয়ে নিই। এটাই হচ্ছে আমার বাড়ির সাজগোজ। বাইরে কোথাও গেলে কেমনভাবে সেজে যাই সেটা তো আপনাদেরকে দেখালামই। যাই হোক, এই যে আমার বিকালের সাজ কমপ্লিট। এখন এই জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি। আগের দিন থেকে জামা কাপড় কটা গুছায়নি, আর সে কারণে বেশ কয়েকটাই হয়ে গেছিলো। আজকে দেখুন সব কটাই একসাথে গুছিয়ে নিয়েছি। এগুলো আর ওই বাস্কেটটার মধ্যে রাখবো না, চেয়ারটাতেই রাখবো। চেয়ারটা এমনিতে ফাঁকাই রয়েছে, আর রোজই দুটো একটা করে বের করতেই হচ্ছে, তো ভাবলাম এখানেই রেখে দিই নাইটি কটা। তো এই যে দেখুন নাইটিগুলো এখানেই রেখে দিয়েছি। সুব্রত যখন ওর কাজের ওখানে গেছিলো, ওর প্রায় সব কটা জামা কাপড়ই আমি কাচা ধোয়া করে রেখে দিয়েছি, তবে একটা ট্র্যাক স্যুট কোন দিকে ঢুকেছিল আমি দেখিনি, আগের দিন চোখে পড়লো। তো সকালবেলা এই যে ওর ট্র্যাক স্যুটটাও কাচা ধোয়া করে নিয়েছি, আর ওর বাস্কেটটার মধ্যে রেখে দিলাম। চলুন, বাড়ির কাজকর্ম হয়েছে, এরপর চলে এলাম ছাদে। দুদিনের বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন। মৃতপ্রায় গাছগুলো আবার যেন জীবন ফিরে পেয়েছে। কত সুন্দর ফুলের বাহার দেখছেন। গাছগুলোতে দিয়ে দিলাম বেশ খানিকটা করে জল। দুদিন জল দিইও নি, কারণ বৃষ্টি পড়ছিল। এই যে এই পাশের গাছগুলোতেও কত নতুন ফুল এসেছে দেখুন। সত্যি বলতে গাছগুলোকে দেখে মনটা আমার আনন্দে ভরে উঠছে। এই যে রক্তগাঁদা গাছটা, এই গাছটা তো মরে গেছিল, পাশে আবার বীজ পড়ে একটা নতুন চারা বের হয়েছে। যাক, ভালোই হয়েছে। এই যে সমস্ত গাছগুলোতেই মোটামুটি জল দিয়ে নিয়েছি। ফুল গাছগুলো এরপর ওপর দিক করে তুলে দেব। দুদিন ধরে ঝড় হচ্ছিল তো কাকুই এই গাছগুলোকে নামিয়ে দিয়েছিল। ছোট ছোট টব যদি হাওয়াতে পড়ে যায়, তো আজকে দেখুন তুলে নিচ্ছি। এখন আবহাওয়া মোটামুটি ভালোই রয়েছে, এখন গাছগুলো তুলে নিলেও সেরকম অসুবিধা হবে না। এই যে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, টবগুলো উপরেও তুলে দিয়েছি। সব শেষে কাগজি গাছে বেশ খানিকটা জল দিয়ে নিচ্ছি। গাছে জল দেওয়া হলো, এক্ষুনি নিচেতে যাব না, এরপর ভিডিওটা আপলোড দেব, তারপরেই একেবারে যাব ওইধারের বাড়ি চা করতে। চলুন ভিডিওটা আপলোড দিয়ে নিই। ভিডিও আপলোড দিতে পাক্কা 1 ঘন্টা লাগলো, আর এই যে ভিডিও আপলোড দেওয়া শেষ করেছি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। মা ওদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, আর আমি 1 বালতি জল নিয়ে ওইধারের বাড়ি যাচ্ছি। দাঁড়ান, রাস্তার লাইটটা জ্বালিয়ে দিই। একটু আগে চা করলেও হয়, তবে জানেন তো বাবা কাকা এখনও অবধি আসেনি। তো কতবারই বা চা করব বলুন, 3টে লোকের জন্য কি 3বার চা করব? আর সে কারণে সন্ধ্যাবাতি হয়, তারপরেই আর কি চাটা বানাই।
এই বাড়িতে এলাম, জলটা একপাশে রেখে দিয়েছি, 1 ঘটি মতো নিয়েছি। তারপর কাপটা আর কেটলিটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। কেটলিটা সকালবেলায় ধুয়েই রাখি, তবে চা করার আগে আরও একবার জল দিয়ে ধুয়ে নিই। সন্ধ্যাবেলা আমরা 4 জন, মানে বাবা, মেজো কাকু, আমি আর ঠাকুমা, এই 4 জনাতেই চা খাই। তো 4 কাপ জল নিয়েছি, চিনি, অল্প চা পাতা নিয়েছি যেহেতু লিকার চা। আর তারপর দেখুন এখন ফুটতে দিয়ে দিলাম। মা ওদিকে বিকালবেলাতেই আটাটা মাখিয়ে রেখেছে, এদিকে একটা বাটি ঢাকা দিয়ে রেখেছে, এতে করে আটাটা ভীষণ সুন্দর সফট হয়। তো সেটাই আপনাদেরকে দেখালাম। এই যে এটা এখন এখানেই থাক, দেখি চাটা ওদিকে ফুটে গেছে বোধহয়। বাবা কাকা এখনও অবধি আসেনি, ঠাকুমা তো বসে রয়েছে, তো ঠাকুমার জন্য 1 কাপ চা নিয়ে নিলাম, ঠাকুমাকে এই যে দিয়ে দিই। বাবা কাকা আসুক, ওনাদেরকে চা দেবো, তারপর আমিও অল্প কটা চা মুড়ি খাবো। বাবা আরে চা খেলো, মিষ্টুকে অল্প কটা মুড়ি মেখে দিলাম, আর তখনই ফুচকা গাড়ি এসেছে। তো ফুচকা দেখে তো বলছে ফুচকা খাবো। তো এই যে দেখুন মিষ্টু কিনেছে 20 টাকার ফুচকা, আর বাবা আবার আমাকে 10 টাকা দিল। তো ওই 10 টাকার ফুচকা কিনেছি, মোট 30 টাকার ফুচকা এখন থালাতে করে ঢেলে নিচ্ছি। আজ আর আমার মুড়ি খাওয়া হলো না, এই ফুচকা কটাই খাবো। বাবাকে বললাম বাবা একটা খান, তেঁতুল জল ছাড়াই খান। বলছে ঠিক আছে দাও তাহলে। তো বাবা একটা খাচ্ছে, আর মা তো খাবে না, কারণ মায়ের তেঁতুল জল একদম স্যুট করে না। আর মা বলছে আমি এই ফুচকা টুচকা খাবো না। তো যাই হোক, কাকিমা কটা খেলো, আমি, মিষ্টু আর কাকিমা 3 জন মিলেই ফুচকা কটা খেলাম। ফুচকা খাওয়া শেষ করে এই যে এখন রুটি বানাবো। তো তাওয়া, চাকতি, বেলনা সমস্তটাই নিয়ে নিয়েছি। রাত্রেবেলা শুধুমাত্র আমি আর মাই রুটি খাই, তো এইটুকুই আটা মাখানো হয়েছে। মা আটাটা মেখে দেয়, আর আমি বাকি রুটি বেলা সেকা একাই করে নিই। মা পাশে বসে থাকে, তবে আজকে আর নেই, কারণ মা ওদিকে টমেটো খুঁড়তে গেছে। যাই হোক, রুটির লেচি কেটে এই যে ভালো মতো গোল করে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। একটা একটা করে বেলি, আর একটা একটা করে তাওয়াতে দিয়ে দিই। 7 থেকে 8টা রুটি এক তাওয়াতেই সেঁকে নিই, 2 তাওয়া করি না। যখন তাড়াহুড়োর মধ্যে থাকি, কেউ যদি খাবো বলে, তখন তাড়াতাড়ি করে এক তাওয়াতে 4টে করি, তারপর বাকি তাওয়াতে 4টে করি। আজ তো মিষ্টু ফুচকা মুড়ি খেয়েছে, ও আজ আর রুটি খাবে না, তো একবারেতেই 7টা রুটি করে নেব। এই যে একদিকে বেলছি, আর একদিকে আরেকটা সেঁকে নিচ্ছি। এক পিঠটা শেখা হলে এই যে আরেকটা দিয়ে দেবো। উনানে একা হাতে কাজকর্ম করতে একটু তাড়াহুড়ো ধরে যায়, বারবার উঠতে নামতে। তবে গ্যাসে আমার কোনো রকম অসুবিধা হয় না, গ্যাসে আমি একাই সব কাজকর্ম করে দেব, কারণ এটাতে ফ্লেম বাড়ানো কমানো যায়। যাই হোক, এদিকে দেখুন 7টা রুটি তাওয়াতে একবার ভালো মতো সেঁকে নিয়েছি 2 পিঠটাই। আর এরপর গ্যাসে এই যে এইটাকে কি বলে, রুটি সেঁকা বলে, এই রুটি সেঁকাটাই করে একটু ভালো মতো সেঁকে নেব। আমি না এই রুটিটা ভালো মতো উল্টাতে পারি না, একটু ভয় ভয় লাগে। তবে এখন পারছি, একটু ভয় ভয় করে হলেও পারি। যাই হোক, রুটিগুলো সমস্তটাই করে হটপটে রেখে দিয়েছি গরম গরম। রুটি বানানোর পর প্রচণ্ড রুটির গুঁড়োগুলো এই যে ওভেনে পড়ে, তো সেটাই একটু কাপড় দিয়ে ভালো মতো ঝেড়ে নিই। রোজই আমি এই কাজটা করে থাকি। চলুন এরপর ওই ধারের বাড়ি যাই। ওই বাড়ি থেকে রুটি করে এলাম, তখন ওই 7টা মতো বাজে। এখন সময় হচ্ছে 8:30। আসার পর থেকে মিষ্টুকে পড়তে বসিয়েছি, তবে ও আজকে একটুও পড়েনি, লেখেও নি, শুধুমাত্র অঙ্কগুলো করেছে নাকি মিষ্টু? অঙ্কগুলো আমি এখনও দেখিও নি পর্যন্ত। আজকে উদিতা বুনু এসেছিল, তো ও আর কি স্কুলের কর্মশিক্ষার জন্য কিছু হ্যান্ডক্রাফট বানাতে এসেছিল। তো এই যে সেই থেকে এইটুকুনি করেছি, রাউন্ডটা করা হয়েছে। এই যে কাগজটা, পেটিটা আর কি কেটে করা হয়েছে, এত মোটা, ওটা কাটতেই মানে অনেকক্ষণ সময় লেগে গেল। আর তারপর এইটুকু হয়েছে, রাউন্ডটা হয়ে গেছে। এরপর বাকি ভেতরে আরও পাপড়ি দিতে হবে, ওগুলো পরে করব, আজকে আর হচ্ছে না। আর এই যে 2টো ঝুড়ি করেছি, মিষ্টি আর এটাকে ঝাড়ু বলছে। তো এই 2টো ঝুড়ি বানিয়েছি, এগুলো 7টা বানাতে হবে। আজকে এই পর্যন্তই থাক আজকে। কালকে সকাল দিক করে আমি যতটা পারবো করব, তারপর আবার সন্ধ্যার দিক করে উদিতা আসবে, তখন আবার ও কিছুটা করবে। আজকের কাজকর্ম এইটুকুই থাক, পুরোটা যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন, মিষ্টুকেও ছুটি দিয়ে দিলাম, আজকে আর ওকে পড়াবো না, কাল সকালবেলা দেখবো কি করলো না করলো। আর বাকি পড়াগুলো এখনও পর্যন্ত স্কুলের পড়াগুলো দেয়নি, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, তো এখনও অবধি দেয়নি। কালকে সকালবেলা অবধি যদি দিয়ে দেয় তাহলে কালকে সকালে করিয়ে দেব। আর চলুন তাহলে আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন কিছুক্ষণ একটু রেস্ট করি। সময় এখন রাত্রি 9:30। ওই বাড়িতে খাওয়া দাওয়া করে এলাম দালান বাড়ি। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বাবার ঘরের বিছানাটা আমি পেতে দিই। রাত্রের বাসন কটা মা আর কাকিমা মিলেই ধুয়ে নেয়, ওই বাসন কটা আমি আর ধুই না, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আসার পরে আমার অনেক কাজ থাকে, সে কারণে আমি ওই কাজগুলো ততক্ষণকে করি, ওনাদের বাসনপত্রও ধোয়া হয়ে যায়, আর আমার ওই কাজ কটাও হয়ে যায়। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এই যে বাবার বিছানাটা পাতা। এই যে বাবার বিছানাটা পাতা হয়ে গেছে। তারপর আমার নিজের কিছু পার্সোনাল কাজ, রাত্রেবেলা আমি ব্রাশ করি,
তো এই যে ব্রাশ করাও হয়ে গেছে। ব্রাশ করে এসে এখন চুনুমুনুদের খাবারটা বের করে নিচ্ছি, আর তারপর ওদের খাঁচাটা একটু ভালো মতো ঢাকা দিয়ে দেব, কারণ ওরা একদম ঠান্ডা সহ্য করতে পারে না। যখন একটু বেশি গরম করে তখন এই সামনের দিকের কাপড়টা দিই না, তবে আজকে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই পুরো কাপড়টাই দিয়ে দিলাম। আর তারপর ব্রাশ, জিভ ছোলা সমস্তটাই জায়গা মতো রেখে দিচ্ছি। আমার ব্রাশ আমি ঘরের ভেতরেই রাখি। এরপর ঠাকুর প্রণাম করে ঠাকুরের এই পর্দাগুলো দিয়ে দেব, তারপর জপটা করে আমার আজকের দিনের সমাপ্তি ঘটাবো। আমার আজকের মর্নিং টু নাইট রুটিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। রাত্রেবেলা এখন আর মশারি খাঁচাচ্ছি না, এই যে গুড নাইটটাই চালিয়ে দিই। রাত্রেবেলা এই ফ্রিজের আওয়াজটা ভীষণ কানে লাগে, তো ফ্রিজটা বন্ধ করে এই জায়গাটাতেই গুড নাইটটা অন করি। চলুন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।